দারিংবাড়ি আমার কাছে একটি স্মৃতির পাতায় মোড়া বেশ কিছু অনুভূতি। সারি সারি পাইনের ফরেস্টের মধ্যে রোদের ঝিলিক যেন একটি স্বপ্নপুরীর ঠিকানা। মসৃণ পাহাড়ি রাস্তার বাঁকের পরেই দেখা মেলে আরও একটি নতুন পাহাড়ের সঙ্গমস্থল। সবুজ লালে মোড়া পাঙ্গালি ভ্যালির অপরূপ দৃশ্য বৈচিত্র্যময় দারিংবাড়ির একটি অসাধারণ উদাহরণ। পাহাড় থেকে গড়িয়ে পড়া নদীর জলের ঝর্ণার সুমধুর কলতান যেন অসংখ্য শঙ্খের ধ্বনির মতন লাগে। পাহাড়ের কোলে জিরাং মনেস্ট্রি যেন কোনো তুলনাই হয় না। পাহাড়ের চূড়ায় অবস্থিত তারাতারিণী মাতার মন্দিরের সৌন্দর্য আজকে প্রত্যেকটি ভ্রমণ পিপাসু মানুষের কাছে যেন একটি বিশেষ দ্রষ্টব্য স্থান। আর সেখান থেকে সমগ্র গোপালপুর তথা উড়িষ্যা দেখার দুর্লভ দৃশ্য মনের চিলেকোঠায় অনেক দিন আবদ্ধ থাকবে। পাহাড়ের কোলে বিশাল আয়তনের রম্ভা চিল্কা যেন উড়িষ্যার গৌরব। আর সব শেষে সেই নীল জলরাশিতে একবার নিজেকে সিক্ত করে নেওয়ার অভিজ্ঞতা। গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। আজকে হচ্ছে দারিংবাড়িতে আমাদের থার্ড ডে। বেসিক্যালি আজকে কিন্তু আমরা দারিংবাড়ি ছেড়ে দিচ্ছি। ঘড়িতে এখন বাজে হচ্ছে ঠিক সকাল 8টা, আর আমরা এখন এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি হচ্ছে গোপালপুরের দিকে। গোপালপুর সম্বন্ধে আশা করি তোমরা সবাই জানো যে একেবারে নতুন আনকোড়া একটি বিচ, যেটা কিন্তু খুবই সুন্দর। রিসেন্টলি গোপালপুরে কিন্তু যথেষ্ট নাম আছে অ্যাজ এ নতুন বিচ হিসাবে। তো সেখানেই আজকে যাচ্ছি এবং আমাদের প্ল্যান কিন্তু আস্তে আস্তে তোমাদের শেয়ার করতে থাকবো। তবে দারিংবাড়ির এখনও কিন্তু সাইট সিন বাকি আছে। মানে আমরা যখন গোপালপুর যাব সেখানে কিন্তু আজকে ডে 3 জন্য যে জায়গাগুলো দারিংবাড়ি থেকে গোপালপুর যেতে যে জায়গাগুলো পড়ে সেগুলো সবই আজকে এক্সপ্লোর করব। দারিংবাড়ির ডে 3-তে আমাদের কিন্তু সাইট সিন স্টার্ট হয়ে গেছে, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাইন ফরেস্টের মধ্যে। পাইন ফরেস্টের মোটামুটি সমস্ত রকম ভিডিও দেখাবো, তবে তার আগে যেটা আমার মনে হয় যে তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত সেটা হচ্ছে আমি এই মুহূর্তে যে ড্রাইভার দাদার সঙ্গে পুরো এন্টায়ার দারিংবাড়িটা ট্রিপ করছি, বা বলতে পারো গোপালপুরটাও ট্রিপ করব, তার সঙ্গে আমি পরিচয় করে দিই। তার নাম হচ্ছে সত্য পাত্র। তো ওনার সঙ্গে পরিচয় করে দিই। ইনি হচ্ছেন সত্য পাত্র। আশা করি তোমরা সবাই অনেকেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখেছো। তো আমি কিন্তু এই ইউটিউবের একটা ভিডিও দেখেই কিন্তু এই কন্ট্যাক্ট ওনার সঙ্গে করেছিলাম। তো দাদা, আমার পল অ্যান্ড ফ্যামিলি চ্যানেলে অনেক স্বাগত। আর হচ্ছে গিয়ে তুমি বলে দাও যে তোমার মোটামুটি কীরকম কী রেট চলে আর কীরকম কী ব্যাপার আছে, সব কিছু একটু মোটামুটি বলে দাও। मिनिमम दारिंगबाड़ी गोपालपुर टूर करेंगे तो मिनिमम 8-7-8 जन हेले 5,000 টাকা पर हेड आसे। और छोटो 4 सीटर गाड़ी तो 3 नाइट 4 डेज लेंगे तो 11,500। ছোটো গাড়ি মানে যেটা আমরা করছি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই ডিজায়ার সুইফট ডিজায়ার কিন্তু আমরা অ্যাভেল করছি। আর 8 সিটার ও 14,500 এরকম আছে, 3 নাইট 4 ডেজ। আচ্ছা, আর এমনি অনেক জন 17 মানে যদি 14-15 জন লাগে তাদের ট্রাভেলার গাড়িগুলো আছে আর কি। আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। আর কন্ট্যাক্ট 8596065789। আচ্ছা, আমি এবারে এই যে দাদার যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এছাড়া কিন্তু তোমরা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে কিন্তু দাদার কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু দেখতে পাচ্ছ। আমি শুধুমাত্র একটা কথাই বলবো যে সত্যদা একজন খুব জেনুইন মানুষ, খুবই ভালো মানুষ, আর আমাদেরকে এত সুন্দরভাবে ঘোরাচ্ছেন, সেটার জন্য অনেক ধন্যবাদ। দারিংবাড়িতে আসলে না একটা মনে রাখবে যে হোটেল খরচা বা খাওয়া খরচা যাই হোক না কেন, তার থেকে কিন্তু ঘোরার খরচাটা কিন্তু অনেকটাই বেশি। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি সত্যতার সঙ্গে যোগাযোগ নাও করো বা যাদের সঙ্গে করো না কেন, মনে রাখবি যে যার সঙ্গেই করবে না কেন ড্রাইভার কিন্তু ভালো হওয়া উচিত, ভালো লোক হওয়া উচিত, এবং সে যেন এই দারিংবাড়ির সম্বন্ধে ভালো মতন জানেন। সত্যদা মোটামুটি কত বছর ধরে তুমি কাজটা করছো সত্যদা? এইটা 5-6 বছর ধরে করছো, মানে ভালো এক্সপিরিয়েন্স আছে কিন্তু এই দারিংবাড়ির এন্টায়ার জায়গাটার সম্বন্ধে। তো তোমরা কিন্তু নিশ্চিন্তে সত্যতার সঙ্গে কথা বলতে পারো। আমি গ্যারান্টি দিতে পারি যে উনি খুব ভালোভাবে তোমাদের ঘোরাবে। এবং আমি দারিংবাড়ি অন্যান্য লোকের সঙ্গে অনেক রকম কথাবার্তা বলেছিলাম, কিন্তু এই সত্যতা যে রেটটা আমাকে দিয়েছে এই ট্রিপটার জন্য সেটা একেবারে লিস্ট প্রাইস ছিল।
তো হোপফুলি তোমাদেরকেও কিন্তু তোমরা যদি কন্ট্যাক্ট করো তোমাদের সঙ্গেও কিন্তু একেবারে লিস্ট প্রাইসে এই দারিংবাড়ি ইনক্লুডিং গোপালপুর আরও যদি আদার্স কোনো সাইট সিন থাকে সেগুলো কিন্তু তোমাদের করিয়ে দেবে। অসংখ্য পাইন গাছ এখানে রয়েছে, অসংখ্য পাইন গাছ। শুধু এইখানে এইটাকে একটা অ্যাকচুয়ালি বন দপ্তর থেকে পাইন ফরেস্ট ডিক্লেয়ার করা হয়েছে, কিন্তু আমি সত্যদামকে বললেন যে এই পাইন ফরেস্ট ছাড়াও কিন্তু আরও অনেকটা জায়গা জুড়েও কিন্তু পাইন গাছ রয়েছে এখানে, মানে প্রচুর এখানে পাইন গাছ আছে। যে ফরেস্ট এরিয়ার মধ্যেও কিন্তু তোমার ফরেস্ট এরিয়া ছাড়াও কিন্তু অনেকটা জায়গা আছে যেখানে কিন্তু পাইন গাছ রয়েছে, ন্যাচারালি সেগুলো কিন্তু তৈরি হয়েছে। দারুণ সুন্দর একটা জায়গা, ঠান্ডা, পরিবেশটা একেবারে ঠান্ডা। আর মানে রোদ, দেখো রোদ এখানে আসছে কিন্তু সেভাবে কিন্তু গাছের পাতার জন্য কিন্তু রোদটা পড়ছে না। বেশ সুন্দর মনোরম একটা জায়গা, দারুণ সুন্দর জায়গা। নীল আকাশের নিচে এই রকম গগন প্রসারী বড় বড় পাইন গাছের ফাঁক দিয়ে সকালে সূর্যের ছটা দেখে মনটা এক নিমেষেই বেশ ভালো হয়ে যায়, তাই না? মনের চিলেকোঠায় উকি দেয় আমাদের সেই ছোটবেলার স্মৃতি। পাইন ফরেস্ট থেকে বেরিয়ে পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথে গাড়ি চলল আমাদের পরের ডেস্টিনেশনের পথে। পথের ধারে অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য আমাদের চলার সঙ্গী হয়ে থাকলো। এই পাঙ্গালি ভ্যালির ভিউটা কিন্তু এখান থেকে অসাধারণ লাগছে, পুরো এন্টায়ার ভ্যালিটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। দেখো ওই সামনে যে জায়গাটা আছে এটা অ্যাকচুয়ালি পাঙ্গালি যে ছোটো যে একটা জায়গা, সেই জায়গাটা গ্রাম বেসিক্যালি ওগুলো সব। আর এইটা হচ্ছে পুরো এন্টায়ার ভ্যালিটা, অসাধারণ লাগছে। দেখো সিনারিটা, তার মাঝখানে নতুন গাছে নতুন পাতা এসেছে আর তার জন্য গাছের প্রত্যেকটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দারিংবাড়ি আসলে কিন্তু এই ধরনের ভিউ কিন্তু এন্টায়ার দারিংবাড়ি জুড়ে চলছে। আমরা এখন এই মুহূর্তে মৃদুবন্ধ ওয়াটারফলের দিকে যাচ্ছি। আর একটা ওয়াটারফলের দিকে মানে চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য, সেটা হচ্ছে রেনবো ওয়াটারফল। আশা করি তোমরা যারা এই দারিংবাড়িতে এসছো তারা মোটামুটি জানো রেনবো ওয়াটারফল সম্বন্ধে, বাট আনফর্চুনেটলি সেখানে আমরা যেতে পারিনি। কারণ হচ্ছে গিয়ে রেনবো ওয়াটারফলের যে রাস্তাটা সেটার মধ্যে পুরো মাটি ফেলে দিয়ে সেই রাস্তার উপরে কাজ চলছে, সেই জন্য আমাদের গাড়ি যেতে পারেনি। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু টিকিট 50 টাকা, মানে পার গাড়ি হিসাবে টিকিট কিন্তু 50 টাকা। সামনেই রয়েছে হচ্ছে ওয়াটারফলটা, কি দারুণ সুন্দর লাগছে দেখো এখান থেকে। এই হচ্ছে ওয়াটারফল। সেই মৃদুবন্ধ ওয়াটারফলটা কিন্তু অসাধারণ লাগছে, কি সুন্দর ভিউ দেখো, কি সুন্দর ঝর্ণা পড়ছে। তবে আমার একটা সাজেশন হলো যে যদি ভালো রকমভাবে ঝর্ণা দেখতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে একটু বর্ষাকালের দিকে আসতে হবে, মানে মে জুন জুলাই আসলে সবথেকে ভালো হয়। এখন জলের ধারাটা কিন্তু অনেকটাই কম, কিন্তু যাও বা পড়ছে সেটাও কিন্তু অনেক সুন্দর পড়ছে, অসাধারণ ভিউ লাগে। তবে তোমরা যদি আরও বেশি পরিমাণে ঝর্ণা দেখতে চাও, বেশি জল দেখতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে একটু জুন জুলাই যখন বর্ষাকালটা চলে তখন কিন্তু আসতে হবে, তখন জলের পরিমাণটা কিন্তু অনেক বেশি থাকে। আমরা এখন এই মুহূর্তে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, সেটার নাম হচ্ছে সানপ্রুফ ভ্যালি ভিউ পয়েন্ট। আমি সামনে এই জায়গাটা একটা ওয়াটারফল আছে, কিন্তু এখানে যেহেতু বললাম যে জলটা এখন এই মুহূর্তে খুব কম থাকে, তাই এখন কিন্তু এই মুহূর্তে জল তোমরা দেখতে পারবে না, বাট তোমরা কিন্তু এখানকার যে বিউটিটা আছে সেটা কিন্তু দারুণ সুন্দর উপভোগ করতে পারবে। দারুণ সুন্দর লাগছে, একেবারে নীল আকাশ, তার মধ্যে এত সুন্দর একটা ভ্যালি আর একেবারে সবুজ। আর এখন বসন্তকাল চলছে, সেই জন্য গাছ মানে প্রকৃতি কিন্তু একটা অন্যরকম তার রূপ নিয়েছে, কিন্তু একেবারে রুক্ষও নয়, আবার একেবারে যে বর্ষাকালের যেমন গ্রিনারি থাকে সেরকমও নয়, ঠিক মাঝামাঝি একটা অবস্থাতে কিন্তু এই মুহূর্তে পুরো পাহাড় সেজে রয়েছে আর দারুণ সুন্দর লাগছে। আমরা কিন্তু দারুণ সুন্দর কিন্তু উপভোগ করছি। কিন্তু চলে এসেছি খাসারা ওয়াটারফলে। ওয়াটারফলটা অসাধারণ, কিন্তু খুব বেশি উঁচু নয়, এরকম একটা ওয়াটারফল আমি প্রথম দেখলাম। এখানে ওয়াটারফলটা কিন্তু খুব বেশি উঁচু নয়।
আচ্ছা, এখন আমরা এসে গেছি জিরাং মনেস্ট্রিতে। এটা হচ্ছে তার এন্ট্রান্স গেট। আর একেবারে দেখো এই মনেস্ট্রি যেতে গিয়ে ঠিক বাঁ হাতে একটা বড় একটা লেক মতন আছে। এখানে বোটিং হয় না? হ্যাঁ, এখানে বোটিং পর্যন্ত করা যায়, তবে এই মুহূর্তে কেউ বোটিং করছে না। অনেস্টলি বোটিং করার কারো সাহস নেই এত গরমের মধ্যে। তো আমরা এখন মনেস্ট্রির সামনে প্রবেশ করছি। লেখা আছে পদ্মা সম্ভাবা মহাবিহারা। পদ্মা সম্ভাবা মহাবীরা মনেস্ট্রি will remain closed for visitor from 9th March to 20th March। হ্যাঁ, মানে গতকাল পর্যন্ত কিন্তু বন্ধ ছিল। আজকে 20 তারিখ, আজকে 21 তারিখ, রাইট, 21 তারিখ। এন্ট্রি ফি কিন্তু 5 টাকা। খুব সুন্দর কিন্তু এই মনেস্ট্রিটা। এখানে কিন্তু দেখো গুরু পদ্মাসভা স্কুল আছে মনেস্ট্রির ভিতরে। এখানে কিন্তু একটা স্কুলের ব্যবস্থা আছে, আর সুন্দর বাগান সাজানো, বেশ ভালো জায়গাটা কিন্তু। এখন বাজে হচ্ছে ঘড়িতে ঠিক 1:30, তাই তো? এখন 1:30 বাজে। এখন আমরা দুপুরে লাঞ্চ কিছু করিনি। পাহাড়ের কোলে এত সুন্দর একটা মনেস্ট্রি, সত্যি দেখার মতন, সত্যি দেখার মতন। এই হচ্ছে সেই মনেস্ট্রিটা, খুব সুন্দর একটা মনেস্ট্রি। বাট আনফর্চুনেটলি আমরা আজকে যে সময়টা এসেছি সে সময়টা একজন লামার সঙ্গে কথা বললাম, ওনারা বলছেন যে এখানে যেহেতু পূজা চলছে সেজন্য আমরা এখানে ঢুকতে দেবে না। তো এই পর্যন্ত আমরা এখানে থাকবো, এরপরে আমরা যেতে পারবো না। তো এইটাই হচ্ছে সেই মনেস্ট্রিটা। গেলে ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি যেতে পারবো না, কিছু করার নেই। তবে আজকে 2টো থেকে নাকি এখানে একটা অনুষ্ঠান আছে, কালচারাল অনুষ্ঠান আছে। এদের কালচারাল মিনস এদেরই কোনো একটা কিছু আছে। আমাদের বললো যে দেখে যেতে 20 মিনিটসের একটা অনুষ্ঠান হবে। বাট আমি বলতে পারছি না আমি যাবো কি না, আমরা থাকবো কি না, কারণ আমাদের আবার যাওয়ারও একটা তাড়া আছে। বাট দেখতে পারলে খুব ভালো হতো। জিরাং মনেস্ট্রি থেকে 2 কিলোমিটার দূরে আরেকটি হোটেলের সামনে দাঁড়িয়েছি, যার নাম হচ্ছে হোটেল বুরু ইন্টারন্যাশনাল। এবং এখানে আজকে আমরা দুপুরের লাঞ্চটা সারবো। আমাদের যিনি ড্রাইভার সাহেব আছেন সত্যদা, উনি আমাকে রেফার করলেন যে এইখানে খাও, এখানে ভালো খাওয়া দাওয়ার পাওয়া যায়। তো আজকে আমরা এখানেই যাচ্ছি আর কি। আচ্ছা, আমরা এখন হোটেল বুরু ইন্টারন্যাশনালে ভিতরে ঢুকে গেছি। আর আমরা এখন এই মুহূর্তে এসি যে ওদের যে জায়গাটা আছে আমরা সেখানে বসেছি। বাইরে এত গরম সেজন্য আর বাইরের দিকে আর বসিনি। বাইরেও কিন্তু প্রচুর লোক বাইরে খাওয়া দাওয়া করছে, আমরা ভিতরেই ঢুকেছি। গরমের মধ্যে সত্যিই পারা যাচ্ছে না। এখানেই খাওয়া দাওয়া করি, একদম সিম্পল ভেজ থালি নেব। কি নিচ্ছি সব তোমাদের শেয়ার করছি তোমাদের সঙ্গে। বুড়ো হোটেলে খাওয়া দাওয়া কিন্তু প্রচুর পরিমাণে দিয়েছে। একটু দেখো একবার কত কিছু আইটেম দিয়েছে। এখানে ভাত দেওয়া আছে, পাঁপড় দেওয়া আছে, চাটনি আছে, এখানে তোমার এই সোয়াবিনের তরকারি আছে, এখানে পটল আলু তরকারি আছে, এখানে ডাল আছে পেঁয়াজ দিয়ে দেওয়া, এখানে একটা কিছু মিক্স ভেজ টাইপের কিছু দেওয়া আছে, এটা তোমার ভাজি আছে, ওই করলা আছে, আলু ভাজা আছে, এটার মধ্যে তোমার মাশরুম আছে, আর পেঁয়াজ লঙ্কা সব কিছুই আছে। যা খাবার দিয়েছে এটা আমার একজনের পক্ষে শেষ করাটা খুবই কষ্টদায়ক, বাট ভালো জিনিস এবং কম দামে। আরেকটা কথা, এখানে কিন্তু সব আইটেম কিন্তু আনলিমিটেড, যতবার ইচ্ছা ততবার তোমরা চেয়ে খেতে পারো। দারিংবাড়ি 3rd ডেতে আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি তপ্তপানি হট স্প্রিংয়ের সামনে। এই তপ্তপানি হট স্প্রিংয়ের সামনে কিন্তু একটা মন্দির আছে, এইটা হচ্ছে মন্দিরের গেট। আর সামনে একেবারে সামনে কিন্তু সেই মন্দির রয়েছে। আমি একটু সামনে মন্দিরের সামনে ফার্স্টে যাই, আসুন। অ্যাকচুয়ালি এখানে কিন্তু একটু মানত করা হয় বেসিক্যালি। এই দেখো তপ্তপানি বেসিক্যালি হট স্প্রিং। চলো, দারিংবাড়ি থেকে প্রায় 250 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গোপালপুর সি বিচের সামনে। মানে সি বিচটা হচ্ছে গিয়ে প্রায় 500 মিটার দূরে আছে। আর আমি অ্যাকচুয়ালি আছি এই মুহূর্তে ওড়িশার ওটিডিসির যে প্রান্তনিবাস বলে যে হোটেলটা আছে, আমি সেখানে আছি। অ্যাকচুয়ালি আমরা থাকবো হচ্ছে কি আজকে রাতটা থাকবো, আর কালকে সারাদিনটা থাকবো। পরের দিন সকালবেলা আমাদের আবার ট্রেন আছে। তো বেসিক্যালি আমরা 2 দিনের জন্য এই পান্থনিবাসকে বুক করেছি। আমাদের পৌঁছতে প্রায় 5:30 পৌনে 6টা মতন বেজে গেছে। তো এই হচ্ছে মোটামুটি পান্থনিবাসের চেহারা। গভর্নমেন্ট অফ ওড়িশা থেকে এই ব্যবস্থাটা করা হয়েছে এবং আমরা ভেবেছি যে এখানেই আমাদের এবারে
উড়িষ্যার গোপালপুরের ট্যুরটা এখান থেকেই বসে করব। ওটিটিসির ফার্স্ট ফ্লোরে রুম নাম্বার 108 আমাদের জন্য দেওয়া হয়েছে। তো এই রুমের ফার্স্ট যে এক্সপ্রেশন সেটা আমি বলবো যে মোটামুটি ঠিকঠাক, খুব একটা আহামরি কিছু না, আবার একেবারে বিলো স্ট্যান্ডার্ড সেটাও বলবো না। তো যেমন আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা টিভি আছে, সেটটপ বক্স রাখা আছে, আর এখানে একটা এরকম টেবিল মতন রাখা আছে, আমাদের সামগ্রিক জিনিসপত্রগুলো রাখতে পারি এখানে। আর এছাড়া এখানে 3টে এরকম সেলফ মতন করে রাখা আছে, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারি। এখানে একটা বড় বাথরুম রয়েছে, বাথরুমটা ঠিকঠাক। এখানে তোমার গিজার আছে, জামা কাপড় কিছু রাখার জন্য এখানে একটা জায়গা করে রাখা আছে, ওয়েস্টার্ন স্টাইল কমোড আছে, আর এখানে জল ঠিকঠাক করছে। এখানে সাবান দুটো দেওয়া দিয়েছে, এই দুটো সাবান দেওয়া হয়েছে, আয়না আছে, এখানে কিছু টাওয়েল ফাওয়েল এখানে হ্যাং করতে পারো। আর এখানে তোমার বেসিন রয়েছে, একটা দুটো বালতি দেওয়া আছে, মগ আছে। আর ঘরের মধ্যে অ্যামিনিটিস বলতে এসি, আমরা এসি রুম পেয়েছি তাই এসি দেওয়া আছে একটা। মোটামুটি বেশ বড় 3 জনের মতন করে খাট একটা আছে। এখানে একটা আলমারি দেওয়া হয়েছে, আলমারির ভিতরে তোমার দুটো টাওয়েল আছে, দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, একটা আয়না এখানে আছে, সেই আয়নাটা আলমারির পিছনে আছে, সেটার কোনো কাজ নেই আমাদের কাছে। আর বসার জন্য এখানে দুটো চেয়ার আছে, মোটামুটি ঠিকঠাক, খারাপ কিছু নয়। আর আরেকটা এখানে আরেকটা চেয়ার টেবিল মতনও দেওয়া আছে, টুল দেওয়া আছে, সরি এখানে একটা টুল দেওয়া আছে, এখানে আমরা বসতে পারি। আর মোটামুটি স্পেশিয়াস, তেমন কিছু একটা ছোট নয়, আবার খুব একটা লাক্সারিয়াস কিছু নয়, মোটামুটি ঠিকঠাক। গুড মর্নিং ফ্রম গোপালপুর। আজকে আমাদের দারিংবাড়ি বা গোপালপুর সিরিজের লাস্ট ডে, মানে 4th ডে। গতকাল রাত্রিবেলা আমরা গোপালপুরে এসেছিলাম, ওই প্রায় ওই 5:30 6টা নাগাদ এসেছিলাম। তো তারপরে আর সেরমভাবে কিছুই করা ছিল না, তাই হোটেলটা জাস্ট একবার রুম ট্যুরটা দেখেই বন্ধ করে দিয়েছিলাম, আর সেরকমভাবে কিছু করিনি। তাই আজকে সকালবেলা এখন বাজে হচ্ছে এই 6:30, আমি একটুখানি সি বিচের দিকে যাচ্ছি। তো ফার্স্টে যেটা দেখাই যে এই যে ওটিডিসির যে হোটেলটা আছে, এই হোটেলটা কিন্তু কম্পাউন্ডটা অনেকটা বড়। এখানে আমরা আছি হচ্ছে গিয়ে এই দিকের ফার্স্ট ফ্লোরের একটা রুমেতে আছি। এছাড়া কিন্তু এই ওটিডিসিতে আরও কিছু কটেজ টাইপেরও কিন্তু কিছু জায়গা রয়েছে, সেখানেও তোমরা এখানে বুকিং করে থাকতে পারো। আমি ট্রাই করেছিলাম, বাট আমি কিন্তু সেই কটেজগুলো অ্যাভেলেবেল পাইনি। রুম তো মোটামুটি ঠিকই আছে, সার্ভিসও মোটামুটি বলবো না, ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম কিছু নেই। তো এই ওই হোটেলটার একটা স্পেশালিটি হচ্ছে তোমার এই হোটেলটা থেকে বেরিয়ে এদের নিচে ঝাউবন পড়বে, সেই ঝাউবনের ঠিক সামনেটা কিন্তু তোমরা সিটা পেয়ে যাবে। তো তোমাদেরকে আলাদা করে কোনো সিতে যাওয়ার জন্য আলাদা করে রাস্তা যাওয়ার দরকার নেই, সোজাসুজি এর মধ্যে দিয়ে যেতে পারবে। আরও একটা ইনফরমেশন যেটা আমার মনে হয় যে আমি দারিংবাড়ি সিরিজে মিস করে গেছিলাম, সেটা হচ্ছে এখানকার কানেক্টিভিটি, যেটা আমার মনে হয় প্রচণ্ড পরিমাণে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কানেক্টিভিটির বিষয়ে শুধু একটা কথাই বলবো যে এখানে বিএসএনএল এবং জিও ছাড়া কিন্তু আর কোনো নেটওয়ার্ক কিন্তু কাজ করে না। গোপালপুরে ঠিকঠাক কাজ করে মোটামুটি সব কিছুই, কিন্তু দারিংবাড়িতে বিএসএনএল আর জিও ছাড়া কোনো কিছু কাজ করে না। ব্রহ্মপুর থেকে মোটামুটি 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত তোমরা সব কানেকশানই পাবে। তারপর থেকে যখন তারা পাহাড়ের দিকে উঠতে শুরু করবে, তখন কিন্তু আর শুধুমাত্র এই দুটো কানেকশান ছাড়া কিছু পাবে না। তো যারা নাকি এখানে আসছো, তারা যদি এই ভিডিওটা যারা দেখবে আর কি, তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবে, নাহলে কিন্তু তোমাদের সঙ্গে কানেক্টিভিটি নিয়ে অনেক কিছু হবে। আর একটা কি, যদি হোটেল নিজস্ব ওয়াইফাই প্রোভাইড করে তাহলে তো সেখানে ইন্টারনেটে অসুবিধা নেই, কিন্তু ফোন কল কিন্তু এই দুটো ছাড়া যাবে না। সকালবেলা শুধু সাউন্ডটা একবার শুনুন, নেচারের সাউন্ড কত সুন্দর লাগে এখান থেকে। এইটা পুরোটাই হচ্ছে কি একটা ঝাউবন, এটা কিন্তু ওটিডিসির প্রপার্টি নয়, ওটিডিসির প্রপার্টি কিন্তু এখানেই শেষ। আর এখানে ঝাউবন দিয়ে তোমাদেরকে সি বিচের দিকে এগিয়ে যেতে হবে। গোপালপুরে আসার তো এটাই মজা যে একেবারে নতুন আনকরা একটা বিচ, দারুণ সুন্দর লাগছে এখান থেকে, সত্যি বিশ্বাস করে দারুণ সুন্দর লাগছে। দীঘা পুরী তার আলাদা সৌন্দর্য আছে, এটার কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে, অসাধারণ, এই দৃশ্যটা কিন্তু অসাধারণ। আর আকাশ একেবারে পরিষ্কার, তবে হ্যাঁ এই দিকটা একটুখানি মেঘ আছে, সেই কারণের জন্য আজকে সানরাইজটা ঠিক মতন দেখা হলো না।
বাট সমুদ্রের ভিউটা কিন্তু জাস্ট ফাটাফাটি। আরও একটি বিষয় যে ওডিডিসি যে হোটেলটাতে আমরা আছি সেই হোটেলের দাম কত। সেই হোটেলটা কিন্তু 1500 টাকা পার ডে বেসিসে কিন্তু আমরা বুকিং করেছি, জিএসটি আলাদা। আমি অনলাইন বুক করেছিলাম। এখানে ওটিডিসিতে তোমরা আশা করি জানো যে অনলাইন ছাড়া এখানে কোনো রকম বুকিং এখানে হয় না, অফলাইন বুকিং হয় না। আদার্স হোটেল এখানে অনেক আছে, তবে একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা এই হোটেলের আছে বা এই জায়গাটার বলবো যে এই হোটেলগুলো যে জায়গাটাতে আছে সেখানে কিন্তু দোকানপাট সেরকম একটা কিছু নেই। তো এটা একটু মাথায় রাখতে হবে এগুলো আমাদেরকে, কারণ অনেকেই আছে যারা বাইরে বেরিয়ে টুকটাক কিছু কেনাকাটা করে, এটা কিন্তু এখানে সেই অপশানটা নেই। কেনাকাটা বলতে বলছি নর্মাল আমাদের রেগুলারের যে জিনিসপত্রগুলো যেগুলো কিনতে হয় সেগুলো কিন্তু এখানে নেই। তো এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আমি কালকে রাত্রিবেলা একটু বেরিয়েছিলাম, কিছু পাইনি। দেখো সকাল হতে না হতেই জেলেদের সব অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে গেছে। এরা সবাই কিন্তু এখন সমুদ্রের দিকে যাবে। দেখো কত নৌকা এখানে, এগুলো সবই কিন্তু সমুদ্রের দিকে যাবে। জানেন সমুদ্র কেন আমাদের এত বেশি ভালো লাগে? কারণ সমুদ্র আমাদের প্রত্যেকের মনের দুঃখ, গ্লানি সব কিছুকে নিজের মধ্যে টেনে নিতে পারে। যখন মন একাকিত্ব অনুভব করে তখন সমুদ্রের কাছে এসে একবারটি বসো, তার ঢেউ তোমাদের একাকিত্বকে ভুলিয়ে দেবে। সমুদ্রের কাছে এলে আমরা বুঝতে পারি আমাদের চিন্তা ভাবনাগুলো ঠিক যেন ঢেউয়ের মতন, কখনো শান্ত, কখনো উত্তাল, কিন্তু কখনোই স্থির নয়। যখন মন খুব খারাপ থাকে না, সমুদ্রের কাছে তাকিয়ে থেকো, দেখবে ঢেউয়ের মতন তোমার চিন্তাগুলো একসময় মিলিয়ে যাবে। সমুদ্রকে এবেলার মতন বিদায় দিয়ে হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম গোপালপুরকে এক্সপ্লোর করতে। সবার প্রথমে চললাম গোপালপুরের খুবই ফেমাস একটি ডেস্টিনেশন তারাতারিণী দেবীর মন্দির দর্শন করতে। এই রোপওয়েতে করে কিন্তু উপরে ওঠা যায়, তবে এখানে একটা জিনিস বলছি সেটা যে মানে ওয়েদারটা একটু খারাপ থাকার জন্য এখন আপাতত এই রোপওয়ে সার্ভিসটা বন্ধ আছে, কিন্তু কখন খুলবে আমরা ওয়েট করছি, এর জন্য একটু ওয়েট করছি। এছাড়া বাস সার্ভিসও আছে, 30 টাকা করে বাস সার্ভিস নিতে পারো আপ অ্যান্ড ডাউনের জন্য, যে উপরে নিয়ে যাবে। কিন্তু আমরা চেষ্টা করে দেখছি যদি রোপওয়েটা অ্যাভেল করা যায়, ইনকেস যদি রোপওয়েটা করা যায় তাহলে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হবে, সেই জন্য একটু ওয়েট করছি। আমরা কিন্তু ফাইনালি ডিসাইড করলাম যে আমাদেরকে বাসেই যেতে হবে, কেননা রোপওয়েটাতে কোনো গ্যারান্টি নেই যে কখন খুলবে, তো সেই জন্য আজকে আমরা বাসেই অ্যাভেল করছি। এখানে তোমার টিকিট কাউন্টার আছে, সো এখানে টিকিট কাটতে হবে। বাস সার্ভিসটাও কিন্তু বেশ ভালো, কিন্তু রোপওয়েটা বন্ধ আছে, তার সাবস্টিটিউট হিসাবে কিন্তু বাসটা দেওয়া রয়েছে 30 রুপিস আপ অ্যান্ড ডাউন। তো ফাইনালি কিন্তু আমরা এখন তারাতারিণী মন্দিরে চলে এসেছি বাস সার্ভিস অ্যাভেল করে। এখানে সব বাসগুলো দাঁড়িয়ে থাকে, আর এই হচ্ছে সেই তারাতারিণী মন্দির। পাহাড়ের একেবারে টপে হচ্ছে কি এই মন্দিরটা। আমি একবার বাইরে থেকে কি দেখাবো যে এখান থেকে মানে বাইরের দৃশ্যটা ঠিক কেমন লাগে। অনেকটা কি পুরীর জগন্নাথ মন্দিরের মতন দেখতে। আসে না আগুন যদি সিঁড়ি দিয়ে উঠতে চাও, বাস অথবা রোপওয়ে অ্যাভেল করতে চাও না, তারা কিন্তু এই রাস্তাটা দিয়ে মেনলি ওঠানামা করতে পারবে। এটাই একমাত্র রাস্তা। তারা নাকি কেবল কার করে আসছো, মানে রোপওয়ে করে যারা আসছো তারা বেসিক্যালি কিন্তু এইখান থেকে তোমরা আসতে পারবে। দেখো এখানেও কিন্তু রাস্তা করে দেওয়া আছে। তো মন্দিরের ঢোকার জন্য এই যে সামনেটা হচ্ছে তোমার সেই রাস্তাটা। এই সাইডটা পুরো কালো অন্ধকার হয়ে আছে, তাই জন্য এখানটা পুরো কালো, এই দিকটা পুরোটাই কালো এই সাইডটা। আর কতটা জায়গা জুড়ে এখানে কভার করছে দেখো, পাহাড়ের সমস্ত রকম। এদিকটা যদি ক্লিয়ার থাকতো পাহাড়টা আরও সুন্দর দেখা যেত, কিন্তু দারুণ সুন্দর এখান থেকে। তারাতারিণী মন্দির কিন্তু অসাধারণ একটি প্লেস। যারা নাকি গোপালপুর এখানে আসছো তারা অবশ্যই তারাতারিণী মন্দিরটা আসবে।
শুধু ওই দারিংবাড়ি দেখে চলে যাও না, গোপালপুরে অবশ্যই আসো। গোপালপুর থেকে এই 25 থেকে 30 কিলোমিটারের দূরত্বে কিন্তু এই তারাতারিণী মন্দির আছে। মন্দিরটা অসাধারণ, কেবিল কারের মানে রোপওয়ে তোমরা মজা নিতে পারো। আর এই পাহাড়ের এই সৌন্দর্যটা, যেটা একেবারে না দেখলেই নয়, সেই সৌন্দর্য কিন্তু তোমরা দেখতে পারো। রম্ভার পান্থনিবাসে আমরা আজকে দুপুরে লাঞ্চ কমপ্লিট করলাম, মাছ ভাত আর মেয়ে খেলো দই ভাত। এটা খেয়ে এখন এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে রম্ভার লেকটা দেখতে। মাঝখানে বৃষ্টির জন্য সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিলো, বাট এখন একটুখানি বৃষ্টিটা কম আছে, কিন্তু আবার বৃষ্টিটা পড়ছে। খুব তাড়াতাড়ি চটচট গিয়ে দেখে আসি যে রম্ভা লেকটা কেমন। দেখো এখানে কত রম্ভা লেকের পাশে কত এরকম বোট আছে, সব এগুলো মাছ ধরার বোট সব। এখানে প্রচুর দোকানপাটও এখানে কিন্তু প্রতিদিন বসে, কিন্তু আজকে যেহেতু এত বৃষ্টি পড়ছে একটা দোকানও এখানে কিন্তু বসেনি। আচ্ছা, রম্ভা লেকের এই সাইডটা কিন্তু তোমরা বোটিং করতে পারবে, কিন্তু এখন তো যা পরিস্থিতি বোটিং করার কোনো জায়গাই নেই। এই হচ্ছে তোমাদের বোটিং করার জায়গা, বিশাল বড় একটা জায়গা জুড়ে কিন্তু রম্ভা লেক। আচ্ছা, এখন চলে এসেছি আরও একটি লেকের সামনে। এই লেকটির নাম হচ্ছে টাম্পারা লেক, আর এখানে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আছে, দারুণ লাগছে এখান দিয়ে দেখতে। আচ্ছা, যারা তোমরা এখানে বোট করতে চাইছো, এখানে এই ধরনের বোটের উপরে তোমাদের রাইড করাবে, সেখানে কিন্তু 100 রুপিস পার হেড পড়বে। আর এই হচ্ছে তোমার টোটাল ভিউটা। গোপালপুর সাইট সিনের একেবারে ফাইনাল ডেস্টিনেশনে আমরা চলে এসেছি। আর এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে গিয়ে আর্যপল্লী সি বিচ। এটি একেবারে নতুন একটি সি বিচ, আর এই সি বিচের শুধু চেহারাটা খালি দেখার মতন। এখানে অসাধারণ একটা ভিউ আছে, বিভৎস রকমের একটা ভিউ, পুরো গোয়া ফিলিংস। এত সুন্দর একটি জায়গা, সমুদ্র একটা অন্যরকম রূপ নিয়েছে এখানে। কি বিউটিফুল একটা প্লেস, শুধু একবার এই ভিউটাকে খালি এনজয় করো। আর কি বড় বড় ঢেউ আসছে, আর আমরা এখন এই মুহূর্তে আর্যপল্লী বিচে দাঁড়িয়ে আছি। একেবারে দারুণ সুন্দর একটি ভিউ। আজকের এই সামাজিক পরিস্থিতি নিয়ে কিছু কথা। দেখুন, সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এইসব থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলোও কিন্তু বাড়তে গেছে। তাই এগুলো থেকে পালিয়ে কোনো লাভ নেই। থাকুক না এগুলো কোনো ঘরের কোণে, চলুক না আমাদের পাশে, হোক না মন খারাপ, তাতে ভয় কি? শুধু মনের জানলাটিকে অনেক বড় করে রাখতে হবে, যাতে আলো আর বাতাস এসে মনটিকে তাজা রাখতে পারে। আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মোড়লো। কথা দিচ্ছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে আরও নতুন কিছু অনুভূতি নিয়ে। টিল দেন, গুড বাই, টাটা।